বিষণ্ণ মুখ নিয়ে খলিল আক্কাস খানের অফিস কক্ষে প্রবেশ করলো। আক্কাস কার সাথে যেন কথা বলছিল। খলিলকে দেখে ফোনটা রেখে জানতে চাইলো, খলিল তোর বউয়ের খোঁজ পেয়েছিস? না বড় ভাই, কোথাও খোঁজ পাইনি। তোর শ্বশুর বা তোর শ্বশুরের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছে কিনা খোঁজ নিয়েছিস? হ্যাঁ ভাই, সব জায়গায় খোঁজ খবর নিয়েছি, কিন্তু কোথাও পাইনি। জলজ্যান্ত একটা মানুষ কোথায় গেল? চল থানায় গিয়ে একটা জিডি করে আসি, তা না হলে পরবর্তীতে আইনি ঝামেলা হতে পারে। আর তোর বউ হারিয়ে গেছে না পালিয়ে গেছে নাকি কিডন্যাপ হয়েছে সেটা তো আমরা কেউ সঠিকভাবে জানি না। সেজন্য থানা একটা সাধারণ ডায়েরি করলে আইনি সহযোগিতা পাওয়া যাবে। ঠিক আছে বড় ভাই, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। চলেন ভাই। দুজন অফিস কক্ষ থেকে বের হয়ে গেল। থানার গেট থেকে বের হয়ে খলিলের কাঁধের উপর হাত রেখে আক্কাস বলল, ওসি সাহেব তো আশ্বাস দিল যেভাবে হোক তোর বউকে সে উদ্ধার করে দেবে, কিন্তু আমার চিন্তা হলো অপহরণকারীরা যদি কথাটি শুনে খলিল একটু ভয় পেল। আমতা আমতা করে বলল, ভাই যদিটা যেন না হয়। আমার স্ত্রী 5 মাসের পোয়াতি, ওর পেটে আমার বাচ্চা। ও যেখানেই থাকুক আল্লাহ ওকে ভালো রাখুক, এই দোয়াই করি। ঠিক আছে, আমিও দোয়া করি ভালো থাকুক। আচ্ছা তুই একটা কাজ কর, বাড়িতে যা, এখন তো দুপুর হয়ে গেছে। বিকেলবেলা বাসা থেকে বের হয়ে বাকি আত্মীয় স্বজনের বাসায় খুঁজে দেখিস, হয়তো তোর সাথে অভিমান করে কোনো বাসায় লুকিয়ে আছে। ভাই আমি এমন কোনো কাজ করিনি, বা আমার সাথে কোনো মান অভিমানের ঘটনাও ঘটেনি, তাহলে তোর বউটা এইভাবে গেল কই? জানি না কোথায় গেল। ঠিক আছে তুই বাসায় যা, তোকে কয়েকদিন সাইডে আসতে হবে না, আমি সাইডের কাজ বাজ সামলে নেব। তুই আগে ভালো করে তোর বউকে খুঁজে দেখ। আচ্ছা ঠিক আছে বড় ভাই, আমি তাহলে আসি। দুজনেই দুদিকে চলে গেল। খলিল বাসায় ঢুকে ছোঁয়া ছোঁয়া বলে ডাক দিল, কিন্তু কোনো সারা শব্দ নেই। চতুর্দিকে তাকালো, পুরো ঘরটা খালি। হঠাৎ যেন খলিলের হুঁশ ফিরল, বুঝতে পারলো হাজারবার ডাকলেও ছোঁয়ার সাড়া দেবে না, কারণ ছোঁয়া যে বাসায় নেই। সাজানো গোছানো সংসারে সবই আছে, কিন্তু একটা মানুষ নেই, যে মানুষটা সবকিছু সাজিয়ে রাখতো। ভাবতে ভাবতে বাসার ভেতরে চলে গেল। বিকেলবেলা ছোঁয়াকে খোঁজার জন্য বাসা থেকে বের হতে খলিল দেখতে পেল ছোঁয়ার বাবা রমজান আলী সিঁড়ি দিয়ে উঠছে। কাছে আসতে খলিল সালাম দিয়ে বলল, আমি আপনাদের বাসায় যাচ্ছিলাম। রমজান আলী উত্তেজিত হয়ে খলিলের কলার ধরে বলল, সত্যি করে বল আমার মেয়ে কোথায়? খলিল তো অবাক। আবারও বলছি, সত্যি করে বল আমার মেয়ে ছোঁয়া কোথায়? গতকাল রাত থেকে ওকে বাসায় পাওয়া যাচ্ছে না। আমি আপনাকে বারবার জানিয়েছি, আমি আমার আত্মীয় স্বজন সবাইকে জানিয়েছি, আমি আপনার আত্মীয় স্বজনের সবার বাসায় খোঁজ করেছি। এখন আপনি এসে আমার সাথে এই ধরনের ব্যবহার করছেন কেন? আমার 100% বিশ্বাস তুই আমার মেয়েকে খুন করে গুম করেছিস। আমরা এখনো শিওর না ছোঁয়া কোথায় গেছে বা ছোঁয়ার সাথে কি হয়েছে। এর মধ্যে আপনি 100% শিওর হয়ে গেলেন। আপনি ওর বাবা, আমি জানি আপনার মেয়েকে আপনি অনেক ভালোবাসেন, কিন্তু আপনিও ভালো করে জানেন আমি ছোঁয়াকে কতটা পাগলের মতো ভালোবাসি। আমি থানায় জিডি করেছি, আপনি থানায় গিয়ে প্রয়োজনে খোঁজ খবর নিতে পারেন। বলে কলারটা ছাড়িয়ে খলিল সিঁড়ি দিয়ে নেমে গেল। রমজান আলী মনে মনে ভাবছে, কথা মিথ্যা না কিন্তু। কলিং বেলের শব্দে আক্কাস খান দরজা খুলতে খলিলকে দেখে কিছুটা চমকে গেল। খলিল সালাম দিয়ে বাসার ভেতরে ঢুকলো। আক্কাস খান যেন থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, কি ব্যাপার খলিল, তুই হুটহাট বাসার ভেতরে চলে আসছিস কেন? ভাই উত্তর পাড়ার মতিন কিছু টাকা দিয়েছিল আপনাকে দেওয়ার জন্য, তাই টাকাগুলো নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, টাকাগুলো দিয়ে চলে যা। কি হয়েছে ভাই, আপনার মধ্যে এমন অস্থিরতা বিরাজ করছে কেন? না না কিছুই হয়নি, তুই টাকাটা দে, তুই চলে যা। এমন সময় খলিলের চোখ বাসার ভেতরে পড়তেই লক্ষ্য করলো আক্কাস খানের ছোট মেয়ে রোশনি অস্থির হয়ে বারবার খলিলকে হাতের ইশারায় কি যেন বোঝাতে চাচ্ছে। খলিল বুঝতে পারছে না। পকেট থেকে টাকাটা বের করে আক্কাস খানের হাতে দিয়ে বলল, ভাই আমি এক গ্লাস পানি খাবো, পানি বাহিরে গিয়ে খাস, তুই এখন যা। নিজের পাশে লুকিয়ে থাকা রোশনির হাতের ইশারা দেখে খলিলের কেমন যেন একটা সন্দেহ হলো। কি বলতে চাই জানার আগ্রহ বাড়লো, কিন্তু আক্কাস আলীকে কিছুই বুঝতে না দিয়ে বলল, রোশনি মামুনি তুমি কি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াবে? আমার না খুব তৃষ্ণা পেয়েছে। আক্কাস আলী পেছনে ফিরে দেখলো রোশনি ফ্রিজের কাছে দাঁড়িয়ে আছে। আক্কাস আলী একটু ধমকে সুরে বলল, রোশনি এক গ্লাস পানি নিয়ে আয় তো। খলিল পানি খেয়ে সোজা চলে যাবি। ঠিক আছে ভাই, আমি পানি খেয়ে চলে যাব। আপনাকে কি ওসি সাহেব কিছু জানিয়েছে? একটু ধৈর্য ধর, অপেক্ষা কর, খুঁজে দেওয়ার সময় দিবি তো। বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা, দেখবি সময় মতো তোর স্ত্রী তোর বাসায় চলে গেছে। বলেই আক্কাস আলী বাসার ভেতরে চলে গেল। খলিল পানি খাওয়ার জন্য খাবার টেবিলের সামনের দিকে পা বাড়ালো। রোশনি ফ্রিজ খুলে এক বোতল পানি বের করলো, খাবার টেবিলের উপর রেখে বোতল খোলার ভান করে চতুর্দিকে তাকিয়ে খলিলকে বলতে লাগলো, আপনার স্ত্রী আমাদের বাসায় আছে। রোশনির কথা শুনে খলিল চমকে উঠলো, কি বলছো তুমি? আমি যা বলছি সত্যি বলছি, আমার আম্মুকে আব্বু বেঁধে রেখেছে, আপনি আমার আম্মুকে বাঁচান। খলিল কি পানি খাবে, দৌড়ে বাসার ভেতরে গেল। রোশনির মা সাবরিনা বেগমের হাত পা বাঁধা, বিছানার উপর আক্কাস আলীর পাশে বসে আছে ছোঁয়া। খলিল দরজার পর্দা ফাঁক করে এমন দৃশ্য দেখে হতভাগ হয়ে গেল। আক্কাস খান সাবরিনার চুলের মুঠি ধরে সামনে একটা দলিল ধরে বলল, তোকে বারবার অনুনয় বিনয় করলাম, দলিলটাতে সাইন করে দে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনছিস না। ছোঁয়া বলল, জানো আমিও তো বললাম এই ডিভোর্স লেটার একটা সাইন করে দিতে, কিন্তু দিচ্ছে না। খুব কঠিন মানুষ রে ভাই। খলিল হাতে তালি দিতে দিতে বলল, আমিও তো তাই দেখছি, তুই আর আক্কাস খান খুবই কঠিন মানুষ। ছোঁয়া চমকে উঠে আক্কাস খানের পেছনে লুকানোর চেষ্টা করলো। আক্কাস খান উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলল, খলিল তোর এত বড় সাহস, তুই আমার বেডরুমের ভেতরে প্রবেশ করেছিস? খলিল পকেট থেকে একটা ছুরি বের করে আক্কাস খানের
গলায় ধরে বলল, তোর এত বড় সাহস কিভাবে হলো? তুই আমার কলিজায় হাত দিলি? খলিল, ছুরিটা দূরে সরিয়ে নে, গলায় লেগে যাবে। তোকে আমার বড় ভাইয়ের স্থানে বসিয়েছিলাম, আর তুই কিনা আমার বুকে ছুরি মারলি। আমার স্ত্রীকে তোর বাসার মধ্যে এনে রেখে আমাকে নিয়ে সব জায়গায় খোঁজার নাটক করলি, থানায় গিয়ে লিখিত অভিযোগ করলি। তুই তো দারুণ অভিনয় জানিস রে। খলিল, আবারও তোকে সাবধান করছি, তোর ভালো চাইলে তুই এখান থেকে চলে যা। খলিল উত্তেজিত হয়ে বলল, আমার ভালোর গুষ্টের কিলাই, বলেই আক্কাসকে জড়িয়ে ধরে ছুরি দিয়ে কয়েকবার আক্কাসের পেটে ছুরিকাঘাত করতে লাগলো। আক্কাস বিছানায় লুটিয়ে পড়লো। সাবরিনা কান্না করতে করতে বলল, ভাই তুমি ঠিক কাজ করেছো, একটা অমানুষকে তুমি মেরেছো। এমন পরিস্থিতি দেখে ছোঁয়া দৌড়ে বাইরে চলে গেল। সাবরিনা বলল, ভাই ওকে তুমি ধরো। খলিলও দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ছোঁয়া দৌড়ে মেন দরজার সামনে আসতে রেশমি একটা লাঠি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে গেল। কোথায় যাচ্ছিস সর্বনাশী? তোর কারণে আমার আম্মু অনেক নির্যাতনের শিকার হয়েছে, আজ আমি তোকে ছাড়বো না। পেছন থেকে এসে খলিল চুলের মুঠি ধরে কোষে দুটো চর বসিয়ে দিল। রোশনি দৌড়ে রুমের ভেতর চলে গেল। ছোঁয়া কান্না করতে করতে বলল, ওগো তুমি না আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমাকে মারছো কিভাবে? খলিল চিৎকার করে বলল, চুপ, একদম চুপ, তোর মুখে ভালোবাসার কথা মানায় না। তুমি বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি, ওই আক্কাস আমাকে ফুসলিয়ে এখানে নিয়ে এসেছে। মিথ্যে কথা, তুই মিথ্যে কথা বলছিস। বিশ্বাস করো আমি মিথ্যে বলছি না। তোর আর আক্কাসের অভিনয় দেখে সত্যি আমি মুগ্ধ। বলতো আমার সাথে কেন অভিনয় করলি? আমি তো তোর সাথে কখনো অভিনয় করিনি। ছোঁয়া কান্না করছে, কিন্তু কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না। তোর গর্ভে আমার সন্তান, কতটা স্বপ্ন আমি দেখেছি। আমার ছেলে হলে কি নাম রাখবো, মেয়ে হলে কি নাম রাখবো। সন্তান গর্ভে আসার পর থেকে একটা মিনিটের জন্য আমি তোকে কষ্ট দেইনি, তোকে সংসারের কোনো কাজ করতে দেইনি। এতটা আদর ভালোবাসা যত্ন দিয়ে তোকে জড়িয়ে রেখেছিলাম, কিন্তু তুই এটা কি করলি? ছোঁয়া কান্না করতে করতে বলল, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, কিন্তু ভুলের শুরুটা করেছিলে তুমি। মানে আমি কি করেছি? শুনবে তুমি কি করেছো? তাহলে শোনো, আমাদের অর্থ ছিল না, কিন্তু তোমার আমার ছোট্ট সংসারে ভালোবাসার অভাব ছিল না। তুমি একদিন তোমার চাকরিদাতা তোমার বড় ভাই আক্কাস খানকে আমাদের বাসায় নিয়ে আসলে। আমাকে দেখে সে ফ্যাল করে তাকিয়েছিল। বসতে দেওয়ার মতো কোনো জায়গা ছিল না আমাদের বাসায়। কি করবে, কোথায় বসতে দিবে? তুমি অস্থির হয়ে গিয়েছিলে। তোমার অস্থিরতা দেখে আক্কাস বলেছিল, খলিল তুই আমার ছোট ভাই না, তুই তোর বউকে নিয়ে কষ্ট করে বাসায় থাকবি কেন? তোর নতুন বউকে নিয়ে চল, আজই তোকে আমার একটা ফ্ল্যাট দেবো, বউকে নিয়ে থাকবি, সব ফার্নিচার আমি কিনে দেবো। কিন্তু বড় ভাই, কোনো কিন্তু নেই, আগে ফ্ল্যাটে মালামালগুলো উঠিয়ে নিবি, তারপর বউকে নিয়ে ফ্ল্যাটে গিয়ে উঠবি। আক্কাসের এমন কথায় তুমি সেদিন সবচেয়ে বেশি খুশি হয়েছিলে, কিন্তু আমার মনে কেমন জানি একটা সন্দেহ কাজ করলো। নতুন ফ্ল্যাট, বাসা ভর্তি মালামাল, কিন্তু তুমি যখন বাসায় থাকতে না, তখনই তোমার বড় ভাই আক্কাস বাসায় আসতো, আমাকে বিভিন্ন প্রবলেম দেখাতো, আমার জন্য আংটি, হাতের চুড়ি, গলার হার নিয়ে আসতো। তুমি যেন না দেখো, লুকিয়ে রাখতে বলতো, অকারণে শরীরে হাত দিত। একদিন আব্বাকে নিয়ে আমাদের বাসায় আসলো, আমার সামনে আব্বা আক্কাসের সে কি প্রশংসা করতে লাগলো। আক্কাস আব্বাকে 10 লক্ষ টাকা দিল ব্যবসা করার জন্য। আব্বা খুশি হয়ে বলল, খলিলের মতো অকর্মকে বিয়ে না করে যদি আক্কাসের মতো টাকাওয়ালাকে বিয়ে করতি, তাহলে জীবনে সুখী হতে পারতি। আমি রাতে বিছানায় বসে ভাবতাম, কি করেছি, কি করছি, কি করব। সবকিছু ভেবে বিবেকের কাঠগড়ায় দাঁড় হতাম, কিন্তু আবেগের কাছে বিবেক পাতাই পেত না। আমিও দিনে দিনে আক্কাসের প্রতি দুর্বল হয়ে গেলাম। প্রতিদিন আক্কাসের কাছ থেকে উপহার পেতে ভালো লাগতো। আস্তে আস্তে আমাদের সম্পর্কের গভীরতা বাড়লো। এবার তুমি ভেবে বলো, ভুল কি শুধু আমি একা করেছি? তুমি যদি বাসায় আক্কাসকে না নিয়ে আসতে, তাহলে হয়তো আমাদের সুখের সাজানো সংসারটা তছনছ হয়ে যেত না। খলিল মুচকি হাসতে হাসতে বলল, তুমি সত্যি বলেছ, আমি বুঝতে পারিনি। আক্কাসের মতো লম্পটের কারণে আমার সাজানো সংসারটা ভেঙে খান খান হয়ে যাবে। মানুষ চেনা বড় দায়। খলিল ছোঁয়ার পেটের উপর হাত দিয়ে বলল, আমি তোমাকে চিনতে ভুল করেছি, আক্কাসকে চিনতে ভুল করেছি। আমার সন্তান যেন সেই ভুল না করে, ওকে সেভাবে মানুষ করার চেষ্টা করো, বলে হাতের ছুরিটা পেটে ঢুকিয়ে দিল। চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে গেল। ছোঁয়া খলিল বলে চিৎকার দিয়ে খলিলকে ধরে কান্নায় ভেঙে পড়ল। ছোঁয়ার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল। প্রিয় ভিউয়ার্স, মুখ দেখে যদি মানুষ চেনা যেত, তাহলে হয়তো আজ ছোঁয়া ও খলিলের জীবনটা এভাবে নষ্ট হয়ে যেত না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় আব্দুল মজিদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।